ফর্সড উইথ রোমান্স, জোরপূর্বক রোমান্স। পর্ব ৭। নিশিকে বুকের সাথে চেপে ধরে বেশ দুষ্টুমিতে মেতে উঠল আহিল। সারা গায়ে হাত নাচিয়ে বেড়াচ্ছে, কখনো আলতো করে আঙুল ছুঁয়ে সুরসুরি দিচ্ছে, কপালে চুমু খাচ্ছে, আবার কখনো গালে দাড়ি ঘষে দিচ্ছে। নিশিও সুন্দর করে আহিলের বাঁ হাতের উপর শুয়ে দিব্যি বক বক করে যাচ্ছে। কথার খই ফুটেছে যেন মেয়ের মুখে, অথচ কিছুক্ষণ আগেও আহিলের রাগ দেখে ভয়ে কাঁপছিল। ভালোবাসা ব্যাপারটা সত্যি খুব গুজামিল, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, একেবারে বিনা নোটিশে যাকে বলে। নিশি কথা বলছে আর আহিলের দাড়িতে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। আহিল যখন নিশির দিকে তাকিয়ে বক বক করে যাওয়া উজ্জ্বল চেহারা দেখতে ব্যস্ত, তখন নিশি আহিলের জবাব শুনতে ব্যস্ত। দুজন দুজনার মতো ব্যস্ত। নিশি বাচ্চাদের মতো করে আহিলের গাল চেপে নাক চেপে যখন ধ্যান ভাঙতে চেষ্টা করে, তখন আহিল নিজের ভর নিশির ওপর ছেড়ে দিয়ে ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। ব্যাপারটা এত দ্রুত হয়েছে যে নিশি নিজেকে ছাড়াবার জন্য কোনো প্রকার চেষ্টাও করতে পারেনি। পাক্কা 15 মিনিট পর ছাড়ল আহিল নিশিকে। উপর থেকে সরে আসার সময় গভীরভাবে চুমু খেয়ে নিজের জায়গায় ফিরে গেল। দুজনেই সমান তালে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিয়েই চলছে। ক্লান্ত ছিলাম বলে বেশিক্ষণ আটকে রাখিনি। আলু ভর্তা করে ফেলেছে একেবারে, এভাবে কেউ চেপে ধরে? এই যে তোমার স্বামী তোমাকে ধরে, বলে নিশির দিকে এগিয়ে গেল। এবার আমার দম বের হয়ে যাবে। প্লিজ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট হানি। 5 মিনিট পর নিশিকে ছেড়ে দিয়ে কথাগুলো বলল সে। এদিকে নিশি খেপে গিয়ে আহিলের কাঁধের দিকটায় খুব জোরে কামড়ে দিল। নিশু, কি শুরু করলে? গতবার কিন্তু টিটেনাজের কাজ লাগিয়েছ। উফ, বেশ করেছি। যখন তখন চুমু খেতে খেতে দম বন্ধ করে দেবে। আবার করলে আবার দিব। আমি তো জানি। টিট ফর টেট চুমু দিয়েছি তো তুমিও চুমু দাও। কুকুর বিড়ালের মতো কামড়ে দিচ্ছ কেন? এ ধান্দাবাজি। কি বললে? এত সাহস? তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? গুনে গুনে 12 বছর। পা ধরে ছালাম করে মাপ চাও। পা ওপরে তুলে নিশিকে দেখিয়ে, আমি সত্যি বলেছি আর কামড় দিয়েছি আরেকটা কারণে। আপনি তখন আমাকে নাতাশা বললেন কেন? তো তোমার নাম নাতাশা, আমি তাই ডাকলাম। এতে দোষের কি হলো? আলবাত দোষের। আপনি আমাকে কখনো নাতাশা ডেকেছেন কখনো? তাহলে আমি অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা, কোথায় কষ্ট পেয়েছো দেখি দেখি। বলেই আহিল এক এক করে চুমু খাচ্ছে। এখানে কষ্ট হয়েছে। এভাবে কিছুক্ষণ দুষ্টুমি করার পর আহিল নিশিকে ছেড়ে দিয়ে আবার আগের মতো শুয়ে পড়ল। আদর করলাম আমি, আর হাঁপিয়ে গেলে তুমি। এভাবে চেপে ধরলে আমার হাঁসফাঁস লাগে। কথাটা বলেই নিশি আহিলের ওপর শটান উপর হয়ে শুয়ে পড়ল। আহিল জড়িয়ে ধরতে গেলেই টাইটানিক স্টাইলে দুহাতের তালুতে তালু ঠেকিয়ে আঙ্গুলে আঙ্গুল গুজে দিল। এটা কি হলো? গরম লাগে তো ধরলে? তো আমার গরম লাগে না বুঝি? আজ তো তুমি আমার উপর এসে শুয়ে পড়লে। নিশি আওয়াজ না করে শান্তভাবে আহিলের বুকের মাঝখানটায় একটা গভীর চুমু এঁকে দিল। তারপর খুব আয়েশ করে মাথা এক পাশ করে তার নিচে দুহাত ভাঁজ করে চোখ বুজলো। খুব শান্তি লাগছে নিশির। আহিলের গরম নিঃশ্বাসটা নিশির তালুতে গিয়ে লাগছে। একটা সুন্দর মিশ্র অনুভূতি হচ্ছে ভেতরে। নিজেকে বড্ড সুখী লাগছে তার। স্টাডি রুমে প্রায় 9টা পর্যন্ত থেকে আহিল নিশিকে নিয়ে বেডরুমে ফিরে এলো। 1.5-2 ঘন্টার মধ্যে স্টাফরা সব কিছু পরিষ্কার করে সেট করে রেখেছে। লেট হয়েছে। ড্রেসিং টেবিলের আয়না আর সেন্টার টেবিলের আয়না ঠিক করতে গিয়ে
নিশি ঘুমেছিল বলে আহিল আর তাকে জাগায়নি। পাজা কোলে করে রুমে এনে বেডের বাম দিকটায় শুইয়ে দিল। কবে যে এতগুলো মেডিসিন খাওয়া বন্ধ হবে এই মেয়ের। মেডিসিন খাচ্ছে আর জীবন দিয়ে ঘুমাচ্ছে। আর ভালো লাগে না এভাবে নিশো, বিশ্বাস করো। দিন দিন আমি অস্থির হয়ে পড়ছি। এভাবে তোমাকে এত কাছে পেয়েও নিজের প্রতি জাস্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তোমাকে কাছে পাওয়ার লোভটা যে আমার দিনকে দিন লোভী করে তুলছে। জলদি সুস্থ হয়ে জানা বাচ্চাটা। রাত 9:30টার দিকে আরফিকে নিয়ে শিমুল বেগম ফিরে এলেন। তখন আহিল ড্রয়িং রুমের সোফায় বসে নিজের কাজ করছিল। কিরে কখন এলি? আজ তো ফেরার কথা ছিল না তোর। কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। এত দেরি করলে যে? সব গার্ডিয়ান একসাথে হলে যা হয়। হ্যাঁ রে, নিশাত কই? ঘুমোচ্ছে। মেডিসিন নিয়েছে তো। ছেলের সাথে খানিকটা আলাপ সেরে শিমুল বেগম চলে গেল ফ্রেশ হতে। আহিল আবার আগের মতো ল্যাপটপে মনোযোগ দিল। কাজ কিছুটা এগিয়ে রেখে উঠে স্টাডি রুমে গেল অফিস ব্যাগ থেকে ফাইল আনার জন্য। কিন্তু ব্যাগ তো লিভিং রুমে। স্টাডি রুমের বারান্দা ধরেই আহিল লিভিং রুমে যাচ্ছে। বারান্দার দিকে দরজাটা এখনো খোলা রয়ে গেছে। ইস, মশার উপদ্রব না হয় আবার। তাই সে দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। রুমে ঢোকা মাত্রই এক ধরনের অস্ফুট গোংরানির আওয়াজ শুনতে পেল আহিল। বিছানার দিকে তাকাতেই আত্মাটা কেঁপে উঠল তার। নিশি গোংরাচ্ছে। নি নি নিশু, এই নিশু। গলা ঠোঁট শুকিয়ে কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে। নিশির পাশে বসে আহিল ক্রমাগত ডেকে চলেছে। বিছানার চাদর দুহাতে শক্ত করে মুঠো করে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। সারা মুখে যেন চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়বে এমন অবস্থা। চোখ উল্টে খিস্তে খিস্তে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে। আহিল গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ডাকলো। মেয়েটা যেন একবারে কাঠের মতো শক্ত হয়ে গেছে। দিশেহারা হয়ে গেছে সে। কতক্ষণ ধরে এই অবস্থা কিছুই ভেবে পাচ্ছে না। এলোমেলোভাবে শিমুল বেগমকে ডাকতে শুরু করলেন। দেখুন, পেশেন্টের অবস্থা। ডক্টররা এখনো কিছুই বলছেন না, তবে কিছুক্ষণের মধ্যেই সিটি স্ক্যান করা হবে আর তারপরেই ওনারা হয়তো আপনাদের সাথে কথা বলতে পারেন। কথাটা বলেই নার্স খুব দ্রুত শিমুল বেগমের সামনে থেকে চলে গেল। আধ ঘন্টার মধ্যে কি থেকে কি হয়ে গেল কিছুই মেলাতে পারছে না সে। সব কিছু যেন খারাপ স্বপ্নের মতো লাগছে। ছেলের অমন ডাক শুনে নিশিকে এভাবে বিছানায় ছটফট করতে দেখে কিভাবে যে পড়িমড়ি করে হসপিটালে এসেছেন তা এখনো তিনি মনে করতে পারছেন না। মাথার তালুয় হাত চেপে ধরে সামনে থাকা একটা চেয়ারে বসে পড়লেন শিমুল বেগম। আহিলকে আবার বাসায় যেতে হয়েছে নিশির যাবতীয় মেডিকেল রিপোর্ট ডকুমেন্টসের জন্য। নিশিকে যিনি অবজার্ভ করেছেন তিনি এখন হসপিটালে নেই। তার ডিউটি শুরু হবে রাত 12টার পর। কিন্তু তাই বলে তো আর ট্রিটমেন্ট থেমে থাকবে না। নিশির রেগুলার ডাক্তারকে সব কিছু জানিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ইন্টার্ন ডক্টর। কিছুক্ষণের মধ্যেই ডক্টর নিজেই পৌঁছে যাবেন। তার আগে সিটি স্ক্যানটা করিয়ে নিতে বলেছেন। সব কিছু যেন এলোমেলো লাগছে আহিলের কাছে। ফারাজটাও নেই। ক্যাম্পেইন এসে ঢাকার বাইরে আছেন। করিডোরে পিলারে হাত ঠেকিয়ে তার উপর মাথার উপর ভর ছেড়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আর কত পরীক্ষা নেবেন? আমার ভালোবাসার মানুষটা তার এত প্রিয় হয়ে গেল। এমন হচ্ছে কেন? কেন? আপনাকে স্যার ভেতরে যেতে বলেছেন। মিস্টার আহিল, আমি নিশির স্ক্যান রিপোর্টটা দেখেছি। নার্ভগুলো বেশ সেনসিটিভ। এরকম অবস্থায় ব্রেন অ্যাটাক হওয়াটাও অস্বাভাবিক কিছু না। অ্যান্ড সরি টু সে, এমন কিছু হলে আপনার ওয়াইফ হয় কোমায়, নয়তো স্মৃতি। ঈশ্বর আপনাদের সহায় ছিলেন। আচ্ছা, উনি কি কোনো ব্যাপার নিয়ে ডিপ্রেশনে ছিলেন? এরকম হবার রিজনটা কি?
আহিল একে একে সবকিছু খুলে বললেন ডক্টরকে। শুধুমাত্র সন্ধ্যার ব্যাপারটা ছাড়া, পড়াশোনা করলে তার উপর প্রেশার ক্রিয়েট হবে আমি বলেছি, কিন্তু তার উপর কোনো কিছু চাপিয়ে দিয়ে উত্তেজিত করার তোলার মাধ্যমে যে কতটা প্রেশার পড়বে একবার ভেবেছেন? আমি তো আপনাদের ব্যাপারটা খুলেই বলেছিলাম। আপনি তো বুদ্ধিমান আহিল, এতটুকু সেন্স আপনার মাথায় এলো না যে তাকে প্রেশার থেকে দূরে রাখতে গিয়ে আমি নিজেই তার উপর হ্যাভি হচ্ছি। ডক্টরের চেম্বার থেকে বের হয়ে আহিল এলোমেলো দৃষ্টিতে হাসপাতালের বাইরে বের হয়ে আসলো। ভেতরে তার দম বন্ধ হয়ে আসছে, জোর করে টেনেও যেন নিঃশ্বাস নিতে পারছে না। বুকের মাঝ বরাবর কয়েকটা কিল বসিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছে সে। ডক্টরের কথাগুলো এখনো কানে বাজছে এক এক করে। পিচ্চিটা আমার জন্য এত কষ্ট পাচ্ছে, আমার জন্য। আমি ওকে রাগ দেখিয়েছি, আমার কথা মানতে বাধ্য করেছি। আমি আমি ওকে কাঁদিয়েছি, ওকে আমি কষ্ট দিয়েছি, আমি নিশিকে কষ্ট দিয়েছি। আমি সাইকিয়াট্রিস্ট নীলিমা এহসানকে সাথে নিয়ে ঢুকলেন ডাক্তার নিশির কেবিনে। শরীর দুর্বলতার জন্য রাতে ঘুমের মেডিসিন সহ পরপর 2টি স্যালাইন দেওয়া হয়েছে তাকে। নিশি আশঙ্কামুক্ত জানার পরেই জোর করে শিমুল বেগমকে পাঠিয়ে দিলেন আহিল। হাই প্রেশারের রোগী, তার উপর আজ সারাদিনই বাইরে ছিলেন। আশরাফ সাহেব ফোন পেয়ে এদিক হয়ে শিমুল বেগমকে সাথে করে নিয়ে গেছে। রাতের দিকে নিশিকে রিলিজ দেওয়া হতো। স্যালাইনগুলো শেষ হয়নি বলে আর ছাড়েনি ডাক্তার। ভেতরে 2জন নার্স অন ডিউটিতে। আয়েল এবারের জন্যও ভেতরে ঢুকেনি, কেবিনের জানালার পাশেই দাঁড়িয়েছিল। অনেকটা সময় পর নিশির সাথে কথা বলে ভেতরে থেকে 2জন বেরিয়ে এলেন। আপনাকে স্যার চেম্বারে ডেকে পাঠিয়েছে। পিছন থেকে একজন নার্স কথাটা বলে চলে গেল। হ্যালো মিস্টার আহিল, নিশিস হাজব্যান্ড রাইট? জি। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 9 মাস। ইজ ডিফারেন্স কতটা আপনাদের দুজনের? 12 বছর। অনেকটাই। আপনাদের ফিজিক্যাল রিলেশন? কথাটা শোনা মাত্রই আহিল চোখ তুলে ডাক্তারের দিকে তাকালো। বেশ অনেকটা বয়স মেয়েটার, আহিলের থেকে বড়ই হবে হয়তো। আর কিছু বলার আগেই পাশ থেকে নিশির কনসালটেন্ট ডক্টর নীলিমা এহসানের পরিচয়টা দিয়ে দিল আর তার সাথে সাথে অ্যাক্সিডেন্টের পর তাদের ইন্টিমেসি কন্ডিশনটাও জানিয়ে দিল। আহিল থেকে কনফার্ম হয়ে মিস্টার আহিল, নিশি অনেকটা বাচ্চা সুলভ, বাট সে কিন্তু অনেক ম্যাচিওর তার প্রিয়জনদের নিয়ে, তবে অনেকটাই স্বাধীনচেতা আর চাপা স্বভাবের। ডিপ্রেশন থেকে এমনটা হয়নি বলে আমি মনে করছি। আপনাদের সিদ্ধান্ত তার মন মতো না হওয়াতে সে সারাদিন কান্নাকাটি করেছে। খাওয়া দাওয়া মেডিসিন কিছুই হয়নি। এই ব্যাপারগুলো থেকেই আন্দাজ করা যাচ্ছে নিশি ঠিক কতটা জেদি। ওকে আপনার অনেকটা সফটলি হ্যান্ডেল করতে হবে। এত অল্প বয়সে এত পাওয়ারের মেডিসিন নিচ্ছে, সেটা মেজাজের উপর প্রভাব তো ফেলবেই। আই থিঙ্ক ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। আহিল জবাবে হালকা মাথা নাড়ালো। তাদের 3জনের মধ্যেই অনেক কথা হলো, তবে আহিল শ্রোতা হিসেবেই সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে। ডাক্তারদের সাথে কথা শেষ করে আহিল চেয়ার ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল বের হওয়ার জন্য। মিস্টার আহিল, আপনার ওয়াইফ আপনাকে কিন্তু জ্ঞান ফেরাবার পর থেকেই খুঁজে চলছে। প্লিজ মিট হার ফার্স্ট। মুস্কি হেসে শিওর। কেবিনে আহিল ঢোকার পরে নিশির চোখ ছোট করে রাগী মুড়ে গালগুলো ফুলিয়ে ঢোল করে রেখেছে। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? বাসার কোনো সার্ভেন্টকে দিয়ে, ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিতেন, আমি চলে যেতাম। আমি এক মনে ভাবলেশীনভাবে নিশির দিকে তাকিয়ে আছে। তোমার বিকেল থেকে মাথা ব্যথা, আমায় বললে না কেন? নিশি তুমি
আর কথা বলতে পারলে না আহিল। দুহাতের তালু দিয়ে মুখ ঢেকে ঢেকে ঢুক রেখে যাচ্ছে বাচ্চাদের মতো। নিশি অনেকটা ভ্যাবাচ্যাকা খেয়ে আছে। মানুষটাকে রাগ করতে দেখেছে, মন খারাপ করতে দেখেছে, কিন্তু এভাবে কাঁদতে কখনো দেখেনি। কান্নার প্রতিটা আওয়াজ যেন বুকে গিয়ে বিঁধছে তার। আমি ঠিক আছি তো, ভেবেছিলাম ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এমন হবে আমি বুঝতে পারিনি। আর হবে না। নিশি অনেকটা জোর করেই আহিলের মুখ থেকে হাত সরিয়ে চোখ মুছিয়ে দিল। আহিল চেয়ার ছেড়ে নিশিকে বুকের সাথে মিশিয়ে নিল। এত অসুস্থ কেন হবা তুমি? কেন? আবার যদি আমার কাছে কোনো কিছু লুকাও, তাহলে দেখবা আমি যে কি কি যে করি। কি করবেন? বলবো না। চলো উঠো। আস্তে আস্তে ডাক্তারের সাথে কথা হয়ে গেছে আমার। সব ফর্মালিটি সেরে তবেই ফিরলাম। বাড়ি ফিরবো এখন। বাড়ি ফেরার পর আহিল পুরো দমে নিশির প্রতি মনোযোগ দিল। ডাক্তার বারবার করে তার দুর্বলতার কথা বলেছে। আর তাছাড়া নিশির এক্সাম পর্যন্ত সে বাসায় থেকেই সব অফিসিয়াল কাজ দেখাশোনা করবে। নিশিকে হসপিটাল থেকে যেদিন বাসায় আনা হয়েছে, সেই দিনই আহিল নিজে গিয়ে নাজমুল সাহেবের সাথে দেখা করে কথা বলে বইপত্র সব নিয়ে এসেছে। আহিল নিশির অসুস্থতার কথা গোপন রেখে সবটা বুঝিয়ে বললেন। সব শুনে নাজমুল সাহেবও আর আপত্তি করেনি। ভার্সিটির যাবতীয় ফর্মালিটিস আহিল সেরে এক্সামের অ্যাডমিট নিয়ে এসেছে। এক্সামের আর 2 দিন বাকি। নিশি সবিস্তারে একেবারে সব ঝালাই করে যাচ্ছে। মাসখানেকের গ্যাপে অনেক কিছুই যেন ভুলে গেছে, অথচ প্রিপারেশন তো তার ভালো ছিল। মন খারাপ না করে মাথা ঠান্ডা করে আবার চোখ বোলানো শুরু। আহিল তার পাশেই বসে অফিসের কাজ করে যাচ্ছে, আর কাজের ফাঁকে ফাঁকে এটা সেটা নিশির মুখে তুলে দিচ্ছে। আর খাবো না, সকাল থেকে তো খেয়েই যাচ্ছি। তো ভ্রু কুঁচকে একটু পরে খাই না, বেশি না, একটু পরেই খেয়ে নিব, প্রমিস। এই যে দেখেন, পেটে একটুও জায়গা নেই। নিশি নিজের পেট দেখিয়ে বলল। নিশির এমন কাণ্ড দেখে আহিল হেসে দিল। আচ্ছা আর খেতে হবে না। নিশির কপালে চুমু খেয়ে নিজের কোলের ওপর টেনে নিল। দেখি তো কি পড়ছো? থিমগুলো কেমন যেন ভুলে গিয়েছি, আবার নতুন করে মুখস্থ করা লাগবে। এখনো তো 6টা চ্যাপ্টার বাকি, কখন শেষ করব? আমার কান্না পাচ্ছে। তোমাকে কে যেন বলেছিল একটু চাপ নেবে না, আমি আমি যা বলবো তাও নাকি শুনবে বলেছিল। হুম, আচ্ছা, আমি কি গাধা হয়ে গেছি? পড়বো আর ভুলবো টাইপ। ধুরবোকা, আমার নিশু ওয়ার্ল্ড বেস্ট। নিশোর কপালের চুলগুলো সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে নিশো খুব স্বর্ণপর্ণে আহিলের গলা জড়িয়ে ধরল। গালের একপাশে গাল ঘষে দিল। আপনার গায়ের গন্ধটা ভ্যাবিলা আইসক্রিমের মতো, এর জন্যই বুঝি কামড় দাও। হুম, কামড় দেই তো আপনি পচা কথা বলেন বলে। আচ্ছা আর বলবো না, জলদি পড়া শেষ করে নাও, 11টার পর কিন্তু আর না মেডিসিনের টাইম হয়ে যাবে। আর কতদিন খাবো? আমার আর ভালো লাগে না। সুস্থ হতে হবে রে বাবা। খালি বাচ্চামো করে। আপনি বুড়ামো কম করেন তো। আচ্ছা তাই নাকি? বলেই নিশির পেটের দিকে কামিজের ভেতর হাত গুলিয়ে দিল। আপনি আমাকে ডিস্টার্ব করছেন কিন্তু। আচ্ছা ব্যাপার না, রাতে শুধু পেয়ে নেই, তারপর ডিস্টার্বের স্পেলিং শিখাবো। বলেই আহিল নিশির 2 গাল টেনে দিয়ে চেয়ারে বসিয়ে ডিভানের দিকে চলে গেল ল্যাপটপ নিয়ে। নিশি কিছুক্ষণ টেবিলে পড়ে ও বই নিয়ে হেঁটে হেঁটে পড়া শুরু করে দিল, এবং সেটাও অনেকটা বাচ্চাদের মতো জোরে জোরে। আহিল নিশিকে কিছুক্ষণ দেখে আপন মনে হাসতে হাসতে ডিভানের উপর গা এলিয়ে দিল।
পেটের ওপর ল্যাপটপ সেট করে নিয়ে এর মিনিট 10 পরেই নিশি এসে পেটের ওপর থেকে ল্যাপটপ সরিয়ে দিল। তারপর আহিলের বুকের ওপর পিঠ দিয়ে বই নিয়ে শুয়ে পড়তে শুরু করলো। নিশু, কি শুরু করলা? আমার পরীক্ষা না, আমি পড়ছি। পড় না রে বাপ। আমি না করিনি তো। এই পাশে শুয়ে পড়ো না। না, কালকে আমার মিটিং আছে তো জান। হুম, সুরসুরি দিব কিন্তু। তাহলে আমিও কামড়ে দিব। ইটস আর্জেন্ট। নিশি প্লিজ টেল মি ফিনিশড প্লিজ। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তাহলে আমার মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিতে হবে কি? আচ্ছা বাবা, দিব। তারপর বাগানে হাঁটতে নিয়ে যেতে হবে। বাগানের দিকটা পরিষ্কার করা হয়নি এখনো প্রপারলি। বাগানে রাতে নিয়ে যাওয়া ইম্পসিবল। পা এখনো ঠিক হয়নি পুরোপুরি। নিশি আর কিছু না বলে মুখ ফুলিয়ে আহিলের উপর থেকে সরে গেল। বই নিয়ে আবার আগের মতো পড়া শুরু করে দিয়েছে। আহিলও আর কথা না বাড়িয়ে কাজ শেষ করায় মনোযোগ দিল। কাজ শেষ করে ল্যাপটপটা ডেস্কের ওপর রাখতে গিয়েই আহিলের মনে পড়ল নিশির কথা। কাজের মধ্যে এতই ডুবে গিয়েছিল যে বলতেই পারবে না নিশি কখন তার পাশ থেকে উঠে গেল। বইপত্র, সিট সব কিছুই ডেস্কের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মেয়েটা কেন যে এত অগোছালো নিজের প্রতি, সেটাই আহিল ভেবে পায় না। বইগুলো ঠিকঠাক করে রেখে নিজের ফাইলপত্র গুছিয়ে স্টাডি রুমের দরজায় নক করে বেরিয়ে গেল। আহিলদের বাড়ির নিচের সেকশনটা মূলত অ্যাপার্টমেন্ট বেসিস। শিমুল বেগমের বিয়ের পর আশরাফ সাহেব মা বাবা নিয়ে বর্তমানের যে বাগান বাড়ি করা হয়েছে সেখানেই থাকতেন। মূলত বাগান বাড়িটাই আহিলদের দাদার বাড়ি। তখন এ বাড়ি দেখাশোনা করার জন্য স্টাফ কোয়ার্টার করেছিলেন নিচের তলায়। আর এখন সেই স্টাফ কোয়ার্টার ডেকোরেট করে আহিল নিচে থাকছে নিশিকে নিয়ে। আহিলদের বেডরুম আর স্টাডি রুমের সাথে অ্যাটাচড লন রয়েছে, যার পুরোটাই কাচের দেওয়াল। আর সেই দেওয়ালের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের বাহারি লতানো গাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে কাচের উপর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো ছাউনি নেই। উপরে ঝকঝক পরিষ্কার আকাশ, বেশ পুরানো ডালপালা ছড়ানো একটা রাধাচূড়া ফুলের গাছও রয়েছে সেখানে। মূলত গাছটাকে সহ ঘরটা করা হয়েছে আর কি। নিশিকে পাওয়া গেল ড্রয়িং রুমে, কাঁধের ওপর তোয়ালে দিয়ে শিমুল বেগমের হাতে চুলে দেওয়াচ্ছে সে। আহিলের দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল নিশি। পাশেই আহিল ধপ করে বসে রিমোট দিয়ে চ্যানেল পাল্টানো শুরু করে দিয়েছে। নিশিও কিছু বলছে না। মূলত চ্যানেল চেঞ্জ করে নিশিকে রাগাতেই চেয়েছিলেন আহিল। শিমুল বেগম কিছুটা আন্দাজ করতে পেরে নিশির চুলে চিরুনি করে চুল বেঁধে দিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। নিশিও শাশুড়ির পিছু নিল। আহিল পেছন থেকে হাত ধরে আটকে দেয়। নিশি যতই ছাড়াতে চেষ্টা করছে আহিল আরও চেপে ধরেছে। এদিকে নিশিও মুখ ফুটে বলতে না ছাড়ার কথা, আর আহিলও ছাড়ছে না। এমনভাবে টিভিতে মনোযোগ দিয়ে রেখেছে যেন নিশি যে তার সাথে ধস্তাধস্তি করে যাচ্ছে। হাত ছড়ানোর জন্য এত কিছুই সে জানে না। আহিলের এমন ভাব দেখে নিশিও আচমকা খুব জোরে কামড় বসিয়ে দেয় আহিলের কবজিতে। আচমকা কামড়টা সহজে হজম করতে না পেরে হাত ছেড়ে দেয় নিশির। আর সেই সুযোগে নিশি রান্নাঘরের দিকেই চলে গেল। আর আহিলও কিছুটা চেঁচিয়ে বলতে লাগলো, আইল রিপিটেড ভেরি আর্লি হানি। আহিলের এই কথা শুনে নিশি পেছন ফিরতেই মাইন্ডেড চোখ মেরে রাতে খাবার টেবিলে রোজগার মতো নিশি আর আহিলের পাশে বসেনি। ভয়ে অভ্যাসটা কখন আবার কি করে বসে তার নেই ঠিক। সে বসেছে একেবারে শিমুল বেগমের গা ঘেঁষে। এমনভাবে বসেছে যে কোনোভাবেই কায়দা করে আহিল নিশিকে জ্বালাতে পারেনি।
আজকে বেশ শান্তিতে খাচ্ছে, একেবারে নিজের মন মতো। অসভ্যটার পাশে বসলে নিজের ইচ্ছে মতন প্লেটে তুলে দিত। আর কিছু বলতেই চোখ রাঙানি। আজকে কিছু বলতে পারছে না। শিমুল বেগমও জোর করছে না, নিশি জানিয়ে খেতে চাচ্ছে তাই প্লেটে তুলে দিচ্ছে। আম্মু সবজি দিয়েন না প্লিজ, খেতে পারবো না। এটা কি কথা? নিশাত সেই তো আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছ, চিকেন দিচ্ছি সেটাও নিচ্ছ না। আমি তো জোর করি নাই মা, সবজিটা অ্যাটলিস্ট নাও। আম্মু সবজি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে পায়েসটা খেয়ে নিও। আম্মু সবজি দেন, সবজি দিয়েই খাবো। ছেলে বউয়ের কাণ্ড দেখে শিমুল বেগম সহ আশরাফ সাহেবও চুপচাপ হেসে যাচ্ছে। আহেলের কোনো প্রতিক্রিয়া নেই, চুপচাপ খাচ্ছে আর সব কিছু দেখে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আহিল তার বাবার সাথে উপরে চলে গেছে বিজনেস সম্পর্কে কথাবার্তা বলার জন্য। এদিকে নিশেও আরফিকে পড়া দেখিয়ে দিচ্ছে। শিমুল বেগম পাশে বসে গরম পানিতে পা ডুবিয়েছেন। আরফিকে পড়া দেখানো শেষ করে রুমে চলে গেল। ডিজনি অ্যানিমেটেড হোয়াইট টি শার্ট আর মেরুন কালারের 4 কোয়ার্টার লেগিংস পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো নিকি। আহিল এখনো রুমে আসেনি, তাই সে টিভি অন করে বিছানায় শুয়ে শুয়ে মিউজিক ভিডিও দেখছে। মিনিট 5 পরেই আহিল রুমে এসে পকেট থেকে ফোনটা বেড সাইড টেবিলের উপর রেখে দিল। গায়ের শার্টটা খুলে ডিভানের উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্লু টি শার্ট আর ট্রাউজার গায়ে চাপিয়ে মাথায় চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। একজন স্টাফ এসে জলের জার আর এক গ্লাস দুধ টেবিলের উপর রেখে গেল। নিশি আপন মনে বালিশে হেলান দিয়ে গান শুনে যাচ্ছে। আহিল নিজের চুল মুছছে আর আয়নায় নিশিকে দেখে যাচ্ছে। রুমের দরজা লক করে ডিভানের ওপর রাখা নিশির ভেজা টাওয়াল আর নিজের টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে দিল। সেন্টার টেবিলের উপর থেকে ঢাকনা সরিয়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে বিছানায় বসে পড়ল। তারপর নিশির হাত থেকে রিমোট নিয়ে মিউট মুট করে নিশিকে নিজের দিকে টেনে নিয়ে দুধের গ্লাসটা মুখের সামনে ধরল। চক্ষু চড়ক গাছ করে মুখটাকে বাংলা পাস করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিল, কারণ তাহার ভাষ্যমতে দুধ থেকে বিষের টেস্ট বেশি ভালো মনে হয়। এবার আহিল গাল চেপে ধরে নিজের দিকে ফেরালে আবার মুখ ফিরিয়ে নেয় নিশি। একদম মাথায় তুলে আছাড় দিব বলে দিচ্ছি, লাইভে কিন্তু একেবারে ঘাড়ে উঠছো, শীঘ্রই শেষ করো বলছি। আহিলের কথাটা শুনে তেলে বেগুন জ্বলে উঠল যেন। সে মুখের ওপর হাত চেপে ধরে বিছানা থেকে নেমে যাওয়ার জন্য উঠতে গেলেই পা দিয়ে পেঁচিয়ে ধরে আহিল। তারপর দুধের গ্লাসটাকে বেড সাইডে রেখে বিছানার মাঝ বরাবর ফেলে ওপর চড়াও হলো, বিছানার সাথে দুহাত চেপে ধরে। দুধ তো তোমাকে খেতেই হবে, এবং এখন থেকে রোজ। অনেক শুনেছি এতদিন খেতে চাইতে না বলে জোর করিনি, কিন্তু তুমি জোর করারই মানুষ। নিশি ছোটার জন্য ছটফট করতে শুরু করে দিয়েছে। তুমি পারবে আমার সাথে গায়ের জোরে? আগে খেয়ে হাড্ডির ওপর মাংস বাড়াও, তারপর আমার সাথে জোর খাটানোর চেষ্টা কইরো, কেমন? এখন দুধটা শেষ করো, সাপের মতো ফোঁস না করে। নিশিকে উঠিয়ে বসিয়ে এক হাতে তার দুহাত বন্ধ করে জোর করে কিছুটা দুধ মুখের ভেতর ঢুকিয়ে দিল। নিশি দুধটুকু না গিলে গায়ে জমিয়ে রেখে মুখ ফুলিয়ে ঢোল করে রেখেছে। কপাল কুঁচকে আহিল নিশির এমন ফেস দেখে হাসতে হাসতে নিশির কপালের চুলগুলো সরিয়ে দিল। গিল না রে বাপ। কিন্তু নিশির কোনো হেলদোল নেই। সে দিব্যি মুখে দুধ নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আহিল বিরক্ত হয়ে নাক চেপে ধরল।
মুখের দুধটুকু গেলার জন্য, কিন্তু নাছোড়বান্দা মেয়ে খাবার বদলে কুলি করে দুধ ফেলে দিল মুখ থেকে। তুমি খাবে না দুধ? তোমার ঘাড় পর্যন্ত খাবে। কথাটা বলেই বেশ খানিকটা দুধ আহিল নিজের মুখে নিয়ে নিশিকে বালিশের চাপে চেপে ধরল। নিশি ওঠার জন্য চেষ্টা করার আগেই এক হাত গাল চেপে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে নিজের মুখের সবটা দুধ চালান করে দিল। তার সাথে নাকটাও চেপে ধরেছে। নাক চেপে ধরার কারণে শ্বাস নেবার জন্য ছটফট করতে করতে দুধটা গিলে নিল। এভাবে 3বারে দুধটুকু শেষ করে গ্লাসটা বেড সাইড টেবিলের ওপর রেখে দিল আহিল। এমন ধস্তাধস্তির কারণে নিশি একেবারে নেতিয়ে পড়েছে। বিছানায় শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ওয়াক ওয়াক করছে। এই মেয়ের দুধ খাওয়া নিয়ে যত ঝামেলা। আহিল ঝটপট নিশিকে কোলে তুলে পেট চাপড়ে দিল। এভাবে দুধ খাওয়া নিয়ে রোজ রোজ কাহিনী করবা যান, তাহলে ফোর্সড উইথ রোমান্সটা ঠিকঠাক হবে। আহিলের কথার পিঠে কথা বলতে গিয়ে ঢিকুর তুলল নিশি। গুড, এখন আর বমি পাবে না। কথাটা বলে বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে খেয়ে আগের মতো খাওয়া গ্লাসটা নিশির দিকে এগিয়ে দিল। নিশিও চুপচাপ কথা না বলে বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। মাঝরাতের দিকে আহিলের ঘুমটা ভেঙে গেল। উঠে নিশির দিকে তাকাতেই দেখলো এই মেয়ে আরামসে ফোন গেমস খেলছে। কি ব্যাপার, এখনো ঘুমাওনি যে? কয়টা বাজে? বলে নিজের ফোন নিয়ে দেখতে লাগলো। কি হয়েছে নিশু? মাথায় পেইন হচ্ছে। হুম, ফোন চাপতে চাপতে। বুঝেছি, বলেই নিজের কাছে টেনে নিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে, এত রাগ করে আছো কেন? এত রাতে বাগানে হাঁটতে যাওয়াটা তো সেফ না জান। কয় পরিষ্কারের কাজ চলছে। নিশি কিছু না বলে আহিলের ওপর থেকে সরে আসতে চাইলে সে আরো জোর করে চেপে ধরে। কি হলো, এমন করছো কেন? নিশু, কি করেছি বলবে তো? আমাকে অলওয়েজ ছোট বাচ্চাদের মতো করে ইনস্ট্রাকশন মেনে চলতে হয়। এই তো রুলস। কেন মেনে চলবো বলো তো? আমাকে ভালো রাখতে, তোমাকে যারা ভালোবাসে তাদের ভালো রাখতে। কারণ তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি, আমরা ভালো থাকি সবার। বলো, এবার বলো, আমাদের ভালো রাখতে কি তুমি এটুকু করতে পারবে না? এবার নিশি কিছু না বলে আহিলের বুকের ওপর আঙুল ঘোরাতে ঘোরাতে, আপনি আমাকে মাথায় তুলে আছাড় দিবেন বলেছেন তো বলবো না? ডাক্তার কি বলেছেন বারবার? বেশি করে প্রোটিন নিতে। আর তুমি এদিকে শরীরে ব্লাডের পরিমাণও কম। আমার কতটা টেনশন হয় তোমাকে নিয়ে আমি বলে বোঝাতে পারবো না। পারো তো শুধু রাগ করতে। খামোখা এত টেনশনের কি আছে? কি হবে? বড় জোর মারা যাব, আর একদিন তো মরতেই হবেই। তারপর আপনি না হয় আরেকটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিবে। কথা শেষ করার আগেই আহিল নিশির ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। নিশিও গভীর আবেশে তাতে সায় দিল। ঘোরটা কেটে গেল যখন আহিলের চোখের জলগুলো নিশির চোখের পাতায় আর গালে লেপ্টে যাচ্ছে। নিশি কিছু বুঝতে চেয়েও বলতে পারেনি, কারণ এখন তো ঠোঁটে ঠোঁট কথা হচ্ছে। বেশ অনেকটা সময় পর আহিল নিশিকে ছেড়ে দিল। দুহাতের আজলায় নকশির মুখখানি নিয়ে। কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকবে। তোমার প্রতিটা নিঃশ্বাস আমার। আমি ভালোবাসি তো আমার পিচ্চিটাকে। তোকে ছাড়া যে নিঃশ্বাস নেওয়াটাও কষ্টের, কেন বুঝিস না? বেশ সকালেই আহিলের ঘুমটা ভেঙে গেল। অবশ্য ঘুম ভেঙে গেছে বললে ভুল হবে। মাঝরাতে ঘুম ভাঙার পর আর দু চোখের পাতা খুব একটা এক হয়নি তার। সে তো এই পিচ্চিটাকে তাতেই ডুবেছিল। এখনো কেমন লেপ্টে আছে গায়ের সাথে। মুখ থেকে চুলগুলো সরিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সে নিশির দিকে।
বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে তার পিচ্চিটাকে। এই মুখের আদল, এই চোখ, এই ঠোঁট, আঙ্গুলে ছুঁয়ে দিচ্ছে আর চুমু খাচ্ছে। ঠোঁট ছুঁয়ে দিতেই মনে পড়ে গেল প্রথম দেখাটা। ভালো লাগা, ভালোবাসা এত তফাৎ বোঝে না সে। তবে শুরুটা এই ঠোঁটের গভীরতাই হয়েছিল সেদিন চলন্ত ট্রেনের দরজায়, হাড় কাঁপানো বাতাসার আবছায়া আধারে। সেদিনের পর তো নিশিকে সে নিজের ব্যস্ত জীবনের মাঝে হারিয়ে ফেলেছিল। কিন্তু বিধি বাম, আবার দেখা হয়ে গেল ফারাজের চেম্বারে। ম্যাডাম অসুস্থ, বৃদ্ধ রিক্সাওয়ালাকে নিয়ে এসেছিল চিকিৎসার জন্য। সেখানেই ফারাজকে অনাকাঙ্ক্ষিতভাবে পেয়ে জমিয়ে আড্ডা। ফারাজকে পিক করতে গিয়ে নিশিকে দ্বিতীয়বারের মতো দেখা। তখন সবে মাত্র ওর ভার্সিটির ক্লাস শুরু হয়েছে। এখনো স্পষ্ট মনে আছে সাদা ফ্রক ফতোয়া আর তার সাথে ব্লু জিন্স, ব্লু স্কার্ফ, ওড়নাটা গলায় ফোল্ড করে কাঁধের দুপাশে ঝোলানো, আর তার সাথে চাকমাদের মতন কাঠি দিয়ে চুলগুলো ওপরে খোপা করা। বাচ্চাদের বড় সাজার একটা মিষ্টি প্রয়াস খেলা করছিল তখন এই মুখটায়। আমাকে দরজায় দাঁড়াতে দেখে ফারাজ ডাক দিলে নিশিও আমার দিকে ফিরে তাকায়। প্রথমে চেহারার রং ঠিক থাকলেও নিমিষেই তা একেবারে ফ্যাকাশে হয়ে যায়। এরপর থেকেই কি হলো আহিলের জানা নেই। সব সময় নিশিকে দেখার তৃষ্ণা কাজ করতো ভেতরে ভেতরে। একটা অস্বস্তি ব্যাপারটা খুব ভোগাতো তাকে। অতীত নিয়ে ভাবতে গিয়ে যেন তার সব অনুভূতি জেগে বসেছে আহিলকে। ঠিক সেই অস্বস্তিটাও হচ্ছে ভেতর ভেতর। হঠাৎ করেই পাশে তাকাতেই দেখল নিশি বুকের ওপর থেকে সরে এসে তার বাম হাতের বাহুতে মাথা রেখে নিজের দুহাতের মাঝখানে আহিলের বা হাতটা চেপে ধরে আছে। আহিল মুচকি হেসে নিশিকে পেছন ফিরে জড়িয়ে ধরে তার মাথার উপর মাথা রেখে কাঁধে চুমু খেলো। আহিল জড়িয়ে ধরার মিনিট দুয়েক পরেই নিশি ছটফটিয়ে সরতে চাইলো আহিল থেকে। এই মেয়েটাকে কোনো মতেই 5 মিনিটের বেশি জড়িয়ে ধরে থাকা যায় না, ছটফট শুরু করে দেয়। আহিল হেসে নিশির ওপর অনেকটা উঠে গলায় মুখ ডুবিয়ে শুয়ে রইল। আর এদিকে নিশিও সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে। সরুন না, গরম লাগছে তো। এসি 24-এ দেওয়া, তার উপর ভোরবেলাতে তোমার গরম লাগছে। সারা গা ব্যথা করছে, আপনি সরেন না। আমি নিঃশ্বাস ফেলতে পারছি না তো। চোখ বন্ধ করে ঘুমের ঘোরেই কাঁদো কাঁদো ফেস করে আছে নিশি। আহিল নিশির উপর থেকে হালকা সরে গিয়ে ঠোঁটে গভীরভাবে চুমু খেলো। তারপর নিশির কপালের সাথে কপাল ঠেকিয়ে বেশ কিছু সময় শুয়ে থেকে বিছানা ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো শাওয়ার নিতে। ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে তোয়ালে পরেই আহিল বেরিয়ে এলো। শাওয়ারের পানিটা গায়ে পড়তেই ঘাড় আর পিঠে যেন আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ। এত করে বলা সত্ত্বেও নখগুলো আর মানুষের মতো করলো না। এই মেয়ে কোনো রকমে শাওয়ার নিয়ে রুমে এসে এয়ার কুলারের সামনে পিঠ দিয়ে দাঁড়িয়ে পড়লো। এখন কিছুটা শান্তি লাগছে। কুলারের সামনে দাঁড়িয়ে আহিল মিটি হেসে যাচ্ছে কাল রাতের কথা মনে করে। কারণ ব্যথাগুলো যে মধুর ব্যথা। নিশির ঘুম ভাঙালো 8:30টায়। বিছানা ছেড়ে হেলে দুলে ওয়াশরুমে গিয়ে দাঁত মাজতে মাজতে নিজেকে আবিষ্কার করলো কাল রাতে আহিলের পরা ব্লু টি শার্টে। বা হাতে ব্রাশ করতে করতেই আহিলকে অসভ্য বলে নিশি ফিক করে হেসে দিল। ছেলেটা যে আজকাল ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করেছে। কাল রাতে কথাগুলো বলার পর কেঁদেছে আর আদর করেছে। এতটা ডেম্পারেট হয়ে গিয়েছিল যে নিশি আর কোনো মতেই আহিলকে শান্ত করতে পারছিল না। অবশেষে নিশি নিজেকে ছাপিয়ে বুকের উপর বসে চাপটে ধরলো। এত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষের ভেতরে যে এত ডেম্পারেট একটা বাচ্চার বসবাস,
তা নিশি এই কয়দিনে বেশ বুঝলেও কাল রাতে একেবারে সেটা স্পষ্ট হয়ে গেছে। শাওয়ার নিয়ে নিশি ফুলের হাতাল লং ওয়েস্টার্ন ফ্রক পরেছে, একটা বেবি পিঙ্ক কালারের জামার পকেটে হাত ঢুকিয়ে পায়ে স্লিপার চাপিয়ে চলে গেল শিমুল বেগমের কাছে। সকাল সকাল ছেলে বউকে কাছে পেয়ে বেশ খুশি হলেন তিনি। ফ্রাইডে হওয়াতে আরপিও আজ বাসায়, তবে আশরাফ সাহেব ভোরবেলায় সিঙ্গাপুর চলে গিয়েছেন অফিসিয়াল কাজে। আম্মু আরফি কোথায়? ঘুমোচ্ছে। আমি সেলিকে পাঠাচ্ছি, ডেকে নিয়ে আসবে। লাগবে না আম্মু, আমি ডেকে দিচ্ছি বলেই নিশি পাশ থেকে চলে আসতে নিলে। না আম্মু, সিঁড়ি চড়ার দরকার নাই, আরও কিছুদিন যাক মা, যা একটা ভয় পাইয়ে দিয়েছিলে সিঁড়ির সামনের দিকটায় দেখিয়ে। এখানে তোমার মাথা কোলে নিয়ে বসেছিলাম সেদিন, এত রক্ত, দেখো গায়ের লোমগুলো কেমন দাঁড়া হয়ে গেল মনে পড়তেই। তুমি এখানে গিয়ে বসো তো, যাও, বেডে জ্যাম লাগিয়ে রাখো। বেশ অনেকটা তাড়া দিয়েই কাজ ধরিয়ে পাঠিয়ে দিলেন শিমুল বেগম নিশিকে। কথাগুলো বলতে বলতে তিনি নিশির মলিন মুখটা খেয়াল করেছিলেন, তাই তো এমন করে তাড়াহুড়ো করে ডাইনিংয়ে পাঠিয়ে দিলেন। নিশির মনটা খারাপ হয়ে গেছে। কাল রাতে আহিল ঘুমের মধ্যেও এই কথাগুলো বলেছিল। রাতে যখন ভালোবাসার পাট চুকিয়ে নিশিকে বুকের ওপর নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে, তখনও এই কথাগুলো বিড়বিড় করে বলছিল। চোখে মুখে স্পষ্ট বেদনার ছাপ। বেডে জ্যাম লাগাতে লাগাতে কথাগুলো মনে করছিল নিশি। এর মধ্যে আরভি এসে একথা সে কথা বলে আড্ডা জমিয়ে তুলল। টেবিলে ব্রেকফাস্ট সাজাতেই শিমুল বেগম মেয়ে আর বউকে নিয়ে বসে পড়লেন, আর নিশিকেও জানিয়ে দিল যে আহিল তার বাবার সাথে ব্রেকফাস্ট করেই বেরিয়েছে। তাই নিশি আর কিছু না বলেই খেতে বসে পড়ল। নিশি যখন আরভিকে নিয়ে বারান্দার দোলনায় বসে কথা বলছিল, আহিল তখন ফিঙ্গারে কার কি ঘোরাতে ঘোরাতে বাসায় ঢুকলো। নিশিকে তেমন একটা খেয়াল করেনি সে। আরফির সাথে আড্ডা শেষ করে স্টাডি রুমে ঢুকলো নিশি। অসভ্যটাকে যে এখানেই পাওয়া যাবে তা একেবারে নিশ্চিত। সার্ভেন্ট মাত্র কফি দিয়ে বেরিয়ে গেল। নিশি গিয়ে নিজের ডেস্কে বসতে বসতে, গুড মর্নিং মিস্টার মাহমুদ। গুড মর্নিং মাই লেডি বলেই নিশিকে চেয়ার সহ নিজের চেয়ারের পাশে নিয়ে আসলেন। কোলে বসিয়ে পেছন থেকে কাঁধের ওপর থুতনি রেখে, কখন থেকে খুঁজছি আপনাকে, কই ছিলেন শুনি? আরভির সাথে কথা বলছিলাম। আচ্ছা, বলতে বলতে নিশিকে নিজের দিকে ঘুরিয়ে বসিয়ে পেছন থেকে জামার চেইনটা হালকা নিচে নামিয়ে দিল। পাশের ড্রয়ার থেকে অয়েনমেন্ট নিয়ে গলার আর কাঁধে লাগিয়ে দিচ্ছে। নিশি বেশ লজ্জায় লাল হয়ে উঠে যেতে নিলে, উফ, এত ছটফট করতে হয়, দাগ হয়ে যাবে তোরে নাকি? অয়েনমেন্ট লাগানো শেষ হয়ে করে নিশির জামার চেইন টেনে দিয়ে তার হাতে অয়েন্টমেন্ট ধরিয়ে দিল। নিশি ড্রয়ারে রাখতে গেলেই, আরে রাখছো কেন? তো তো মানে আমার পিঠে লাগিয়ে দিবে। কাল রাতে তো পিঠটাকে লাল শাকের ক্ষেত বানিয়ে দিয়েছো। হাতে তো ওগুলো নখ না, একেবারে কোদাল, বন্য বিড়ালের মতো আছড়ে কামড়ে শেষ করে। আহিলের বাকি কথা শেষ হবার আগেই নিশি আহিলের হাতে সজোরে দাঁত বসিয়ে দিল। এক্সামের আগের দিন রাতে নিশির বাবা এসে নিশিকে দেখে গিয়েছে। রাগে নিশি বেশ অনেকটা সময় গাল ফুলিয়ে ঢোল করে রেখেছে। পাশে বসেও একটাও কথা বলেনি, কিন্তু নাজমুল সাহেব মেয়েকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো এ কথা সে কথা বলে যাচ্ছেন মেয়ের রাগ ভাঙাতে। কিন্তু নিশির বিন্দু মাত্র পরিবর্তন নেই, বরং সে তার বাবার কাছ থেকে উঠে চলে যেতে চাইছে। নাজমুল সাহেব বেশ বুঝতে পারছে মেয়ের রাগের মাত্রা, তাই মেয়েকে একদম
দুহাতে আগলে রেখেছে। বাবা দেখছেন তো কেমন জেদি হচ্ছে দিনকে দিন। নতুন করে গাল ফোলাতে শিখেছে আপনার মেয়ে। কিচ্ছু বলা যায় না, কেঁদে কেটে অস্থির হয়ে যায়। আমি কারো মেয়ে না, তা কোন ডাস্টবিন থেকে উঠে আসলে তাহলে? আহিলের কথায় নিশি ঠোঁট চেপে কান্না আটকাতে চেষ্টা করছে আর রাগে ফোঁসফাঁস করছে। আহিল কি শুরু করলি বলতো? এভাবে রাগাচ্ছিস কেন মেয়েটাকে? সারাদিনই তো এটা করবা না ওটা করবে না বলে ওর পিছে লেগে থাকিস। ভাইজান, আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না। না বা ছেলে মেয়ে দুটিকেই তো জানা আছে আমার। এদিকে নিশি আহিলের দিকে চোখ পিট পিট করে খেয়ে ফেলবো মুডে তাকাচ্ছে। আর চোখাচোখি হলেই নিশিকে রাগানোর জন্য সবার আড়ালে ঠোঁট পাউট করে চুমু দেখাচ্ছে বা কখনো চোখ মারছে। জবাবে নিশি মুখ ফিরিয়ে নিচ্ছে তল চোখ করে। বাবা আপনার কথা বলুন, আমি কিছুটা সেরে আসছি। আহিল উঠে যেতে শিমুল বেগম ওই পায়তারি করে উঠে গেলেন। বাপ মেয়েকে আলাদা কথা বলার জন্যই মূলত তাদের এই তাগিদে। এদিকে নাজমুল সাহেব সযত্নে মেয়েকে আগলে ধরে তার রাগ ভাঙাতে চেষ্টা করে যাচ্ছে। বাবা, তুমি আমার থেকে ওনার কথাটা বেশি গুরুত্ব দিলে কেন বাবা? আমার বিয়ে হয়ে গেছে বলে? আচ্ছা, আজ যদি বিয়েটা না হতো তাহলে কি তুমি এমন করতে? তুমি তো আমার কথাগুলো ভেবে আমার সাইড নিতে পারতে। বলো পারতে না? আম্মু আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কে বলো তো? আহিল মাহমুদ। দুর্বোকামা আমার, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, তেমনি আহিলের কাছেও। সেদিক থেকে তো ভাবলে আমি আর আহিল কখনো তোমার খারাপ চাইবো না। চাইবো কি? আর বাকি রইল বিয়ের কথা। আমার তো এখনো বিশ্বাস হয় না যে আমি আমার আম্মুকে ছাড়া গত 34টা দিন কি করে আছি। আমার এই জীবনে কে আছে বলতো? এখনো রাগ করে থাকবি? বাবা তো বুড়ো হয়ে গেছি আম্মু, কত ভুল করে ফেলি আজকাল। কখন আল্লাহর ডাক আসে। আর রাগ করে থাকিস না আম্মু। নাজমুল সাহেব আর কিছু বলতে পারলেন না। তার আগেই নিশিতার বাবার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। তোমরা কেন এগুলো বলো? আমার কষ্ট হয় তো বাবা, আমি রাগ করে আছি বলে এগুলো বলবা? কই আমার রাগ ভাঙাবা তা না। তুমি কেন এগুলো বলো বাবা? কথাগুলো বলছে আর হেঁচকি তুলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক তখনই আশরাফ সাহেব ফিরলেন। কি ব্যাপার নিশি, এভাবে কান্নাকাটি করছে কেন? আশরাফ সাহেবের হাক ডাক শুনে শিমুল বেগম বেরিয়ে এলো। দুই বাপ মিলে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করলো। শিমুল, খাবার সার্ভ করো, আজকে দুই বাপের সাথে খাবে নিশি। জলদি করো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে এসে নিশিকে মাঝখানে নিয়ে বসলেন দুজনে। কথা বলছে, হাসাহাসি হচ্ছে, মাঝে মাঝে একটু একটু নিশের মুখেও তুলে দিচ্ছে। এর মধ্যে আরফি এসে জয়েন করলো তাদের। বেশ কয়েকটা ছবিও তোলা হলো। খাওয়া দাওয়া শেষে নাজমুল সাহেব মেয়ের সাথে বেশ অনেকক্ষণ কথা বললেন, কিন্তু যাওয়ার সময় নিশি বাচ্চাদের মতো করে তাকে জড়িয়ে ধরে রইল। নাজমুল সাহেব বেশ বোঝালেন, আহিল তখন তাদের সাথেই ছিল। বেশ বুঝিয়ে শুনিয়ে নিশির কপালে চুমু দিয়ে গাড়িতে উঠল। তার আগে অবশ্য আহিলের সাথে বেশ কথা বলে গেল। নিশির মুখভার দেখে শিমুল বেগম আর আরফি বেশ খানিকটা আলাপ জুড়ে দিল, কিন্তু অজানা কারণেই নিশির মন খারাপ হয়ে আছে। তাই সেখানে আর না বসে রুমে চলে এলো। বেডের উপর বই ছিল, কিছুটা বই ঘাটাঘাটি করলো, তারপর আবার বিছানায় শুয়ে টিভি চালু করে দিল। অ্যানিমেশন চ্যানেল অন করে বুকে বালিশ চেপে বসে রইল। রাত 10টার দিকে আহিল রুমে এসে ফাইলপত্র গুছিয়ে সেন্টার টেবিলের ওপর রেখে দিল, আর তার সাথে সাথে নিশির পেন্সিল ব্যাগ, অ্যাডমিট কার্ড সব একসাথে গুছিয়ে রাখলো। নিশির দিকে আর চোখে কয়েকবার তাকিয়ে
টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। ফ্রেশ হয়ে এসে নিশিকে খাবার জন্য ডাকতে শুরু করলো। নিশু চলো খাবে। কি হলো, উঠো, রাত করা যাবে না, জলদি উঠতে হবে সকালে ফার্স্ট। হাত ধরে টানতে গেলেই নিশি বসা থেকে শুয়ে পড়লো। আব্বু আর বাবার সাথে আমি খেয়েছি, আর খাবো না। আহিল কিছুটা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। 5 মিনিট পর আবার ফিরে এসে সেন্টার টেবিলের ওপর থেকে সব স্টাফ শিফট করে ডিভানের এক কোণায় রাখলো। কিছুক্ষণের মধ্যেই সার্ভেন্ট এসে ডিনার সাজিয়ে দিল তাতে। আহিল এবার আর কথা না বলে নিশিকে পাজা কোলে তুলেই ডিভানের উপর বসলো। নিশি কিছু বলার আগেই, আর একটা বাজে কথা বলবে না, কাঁচা খেয়ে ফেলবো বলে দিলাম। আমি বাবা আর আব্বুর সাথে খেয়েছি। কি খেয়েছেন আপনি? হ্যাঁ, 2-1 গাল মুখে নিয়ে খাওয়া শেষ। খালি পেটে এত মেডিসিন খেয়ে টিকতে পারবে? আমার ক্ষুধা নাই, আমি ঘুমাবো। কথাগুলো বলছে আর ছোটার জন্য ছটফট করছে। রাগ উঠিও না নিশু, খাওয়াটা শেষ করো, নইলে আজ কপালে শনি আছে বলে দিচ্ছি। দিনকে দিন জেদ বেড়েই চলছে তার। চুপ করে খাওয়া শেষ করবে। আহিলের চোখ রাঙানির কাছে টিকতে না পেরে আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করলো। নিশিকে খাইয়ে দেওয়ার সাথে সাথে আহিল নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ করে নিশিকে মেডিসিন খাইয়ে দিতেই সার্ভেন্ট সব পরিষ্কার করে দিয়ে গেছে। খাওয়া শেষ করে রাগে ক্ষোভে জেদে জেদে পা ফেলে নিশি ওয়াশরুমে চলে গেল। ধপ করে দরজা লাগানো দেখে আহিল বেশ জোরেই নিঃশ্বাস ফেলল। মেয়েটা যে এত অভিমান কই পায় আল্লাহ জানে। ওয়াশরুম থেকে বেরিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। আহিল দরজা লাগিয়ে লাইট অফ করে বিছানায় আসলো, একেবারে নিশির উপর উঠে। এত রাগ কই পাও? নিশির গলায় মুখ গুজে দিয়ে, সরুন, চ্যাপ্টা হয়ে যাচ্ছি। আহিল সরার বদলে নিশিকে আরো চেপে ধরে আদর করতে শুরু করে দিয়েছে। সারা গায়ে এলোমেলো ভাবে ছুঁয়ে দিচ্ছে। টি শার্টের পেটের দিকটায় হাত গুলিয়ে পিঠের দিকটায় 2 হাত আগলে ধরে নিশিকে নিজের উপর উঠিয়ে বিছানায় শুয়ে পড়ল। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে গেলেই নিশি মুখ ফিরিয়ে নিল। কি হলো এটা? আগে কানে ধরুন। কেন? তখন আমাকে ডাস্টবিন থেকে উঠে এসেছি বললেন কেন? তো আছে নামক, ঘুমাই তাহলে। আচ্ছা তাই নাকি, দেখি কিভাবে ঘুমাও। বলে আহিল নিশিকে ধরতে গেলেই সে মুখের ওপর বালিশ চেপে ধরে। বলছি না কানে ধরুন। আচ্ছা ধরলাম, পিচ্চি মানুষ নিয়ে যত ঝামেলা। তাহলে আমায় কেন করলেন বিয়ে? তার আগে বলুন, আমি খুব সরি এমন পচা কথা বলার জন্যে। আমি খুবই গ্রেটফুল এত সুন্দর একটা কথা বলার জন্য। আহিলের এমন কথা শুনে নিশি ধাম ধুম লাগিয়ে দিল আহিলের বুকে পিঠে। আহিল নিশিকে 2 হাতে আটকে একেবারে ওর উপর উঠে গেল। এখন মুচকি হেসে আমাকে ব্ল্যাকমেইল করা, আদর করতে বাধা দেওয়া, সুদে আসলে সব উসুল করব এখন। মেতে উঠল আহিল নিশিতে। আরো একটা রাত যোগ হলো তাদের ভালোবাসা নামক অধ্যায়ে। সকাল 10টা থেকে নিশির এক্সাম। আহিল সব কিছু গুছিয়ে নিশিকে নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ল। নিশিকে নিয়ে ভার্সিটি গেট পৌঁছে গেল এক্সাম শুরু হওয়ার প্রায় 50 মিনিট আগে। নিশি গাড়িতে বসেই পড়ছে। আহিল বেরোতে দেয়নি, একেবারে এক্সাম টাইমে ভার্সিটি ঢুকবে। বই নিয়ে পড়ছে আর মাঝে মাঝে চোখ বন্ধ করে সেগুলো পুনরায় রিভিউ করে যাচ্ছে। আহিল পাশেই বসে আছে, বইয়ে চোখ ঘাঁটতে ঘাঁটতে নিশি টেনশনে একেবারে ঘামিয়ে যাচ্ছে। তাই আহিল জোর করেই বই হাত থেকে টেনে নিয়ে সাইডে রেখে দিল। জাস্ট রিল্যাক্স নিশি, এত হাইপার হচ্ছ কেন বলো তো? আমার না মনে হচ্ছে আমি সব কিছু গুলিয়ে ফেলছি? সব কেমন যেন উল্টা পাল্টা লাগছে। আহিল কিছু না বলে নিশিকে পা হাতে বুকে জড়িয়ে নিলেন। অনেক কথা হয়েছে, চুপ করে বসো তো। ইস, মাথাটা কি গরম হয়ে আছে। নিশির মাথায় হাত দিয়ে
আমার টেনশন হচ্ছে খুব। বুকে মাথা রেখেই আহিলের মুখের দিকে তাকালো। কিসের টেনশন? যা পারবে তাই অ্যান্সার করবে। এবার রেজাল্ট খারাপ হলে হবে, সামনে থেকে ভালো করে পড়বে। নিশির কপালে চুমু দিয়ে নিশিকে আর কথা বলতে দেয়নি আহিল। অনেকটা ধমকেই চুপ করিয়েছে। সেই সকালে ঘুম থেকে উঠিয়েছে, মেডিসিনেও কিছু রিয়াকশন আছে। এখন একটু ঘুমিয়ে নিলে বেশ বেটার ফিল করবে। ভার্সিটি গেট থেকে কিছুটা দূরে গাড়িতে বসে আছে দুজন। ড্রাইভার গাড়ি পার্ক করেই গাড়ি থেকে নেমে গেছে। আহিল নিশিকে বুকে নিয়ে চুলে বিলি কাটতে কাটতে ব্রেক ছিটে হেলান দিয়েছে। সকালে এক প্রকার যুদ্ধ করেই নিশিকে বিছানা থেকে তুলে একসাথে ওয়াশরুমে ঢুকেছে সে। শাওয়ারের নিচে দাঁড় করানোর সময়ও নিশি ঘুমে ঢলছিল। যেই শাওয়ারের পানি গায়ে পড়তে শুরু করলো, এমনি ভিমরি খেয়ে মুখ খুলে বেশ লাফিয়ে উঠল। যদিও আহিল তাকে চেপে ধরে রেখেছিল, সেই তখন থেকে খাওয়ার সময় পর্যন্ত রাগে ফোঁস করে গিয়েছে নিশি। মিনিট 20 পরেই আহিল নিশিকে আস্তে ধীরে ডেকে দিল। চোখগুলো একেবারে লাল হয়ে আছে। মেয়েটার আরো ঘুমের প্রয়োজন ছিল। রাতেও বেশি একটা ঘুমোতে পারেনি। মেয়েটাকে কাছে পেলে যে একেবারে কোন দিকের খবর থাকে না তার। নিজের কাছেই এখন বেশ খারাপ লাগছে তার। নিশি আহিলের বুকের উপর থেকে সরে ছিটে কিছুক্ষণ চোখ বুজে মাথা তুলে গা এলিয়ে দিল। আহিল ওয়াটার পটটা নিশির দিকে এগিয়ে দিল। গাড়ি থেকে নেমে চোখে মুখে পানি ছিটিয়ে মুখ মুছে নিল। আহিল গাড়ি থেকে নেমে নিশির ব্যাগটা হাতে দিয়ে দিল। নিশিকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে জনকে ভার্সিটি রেখে অফিসে চলে এলো মিটিং অ্যাটেন্ড করতে। আহিল আগে থেকে মিটিংগুলো এভাবে ফিক্সড করে রেখেছিল যাতে করে এক্সামের পুরো সময়টা আহিল অফিসের মিটিংগুলোতে সময় দিতে পারে। এক্সাম শেষ করে নিশিকে নিয়ে জন আহিলের অফিসের দিকে চলে গেল। সেখান থেকে তারা আহিলকে পিক করে বাসায় চলে আসলো। বাড়ি ফিরে নিশি সবার আগে রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। ইস, কত শান্তি লাগছে। বিছানাটাকে যেন স্বর্গ মনে হচ্ছে। নিশু ফ্রেশ তো হয়ে নিবি রে বাবা, আমি খুব টায়ার্ড। আচ্ছা, ফ্রেশ অন্তত হয়ে নাও। পারবো না। আহিলার কথা না বাড়িয়ে কাবার থেকে একটা 3/4 রেড ফগ নিয়ে নিশিকে চেঞ্জ করিয়ে দিল। চেঞ্জ করাতে গিয়েও মহা ঝামেলা। সে উঠবে না, শুয়ে থেকেই চেঞ্জ করবে। হাত পাও এমনভাবে ছেড়ে দিয়েছে যে চেঞ্জ করাতে গিয়ে দম আহিলের নাকের ডগায় একেবারে। নিশিকে চেঞ্জ করিয়ে দিয়ে বেশ জোর করেই খানিকটা চুপ খাইয়ে দিল। কারণ ঘুমালে এই মেয়ে কখন উঠবে তার নেই ঠিক। এক ঘুমে একেবারে সন্ধ্যা করে ফের ঘুম থেকে উঠল সে। ঘুমের ঘোরেই একে একে খাতায় কোথায় কোথায় ভুল হয়েছে সব মনে পড়ছিল তার। তবে যতটা টেনশনে ছিল তার থেকে ঢের ভালো হয়েছে এক্সাম। ফোনটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে স্টাজি ড্যাডির রুমে গিয়ে ঢুকলো সে, কিন্তু আহিলকে পেল না। তাই ড্রয়িং রুমে চলে গেল। আম্মু, আপনার ছেলে কই? আহিল তো বাইরে গেছে, কিছুক্ষণ হলো। তুমি ঘুমাচ্ছিলে তো তাই হয়তো ডাকেনি। আসো, নাস্তা করবে আমাদের সাথে। দুপুরে তো কিছু খাওনি, ভাত খাবে? না আম্মু, একেবারে ডিনার করে নিব। ভাবি, পাস্তাটা টেস্ট করো। শেলি আন্টি খুব ভালো পাস্তা বানায়, তুমি তো জানোই। নাস্তা করতে করতে বেশ আড্ডা জমে উঠলো তাদের। আড্ডায় নিশি সশরীরে উপস্থিত থাকলেও তার মন ছিল অন্যখানে। বেশ কিছুক্ষণ সবার সাথে কথা বলে রুমে চলে এলো। খুব মনে পড়ছে পেছনের দিনগুলো। অসভ্যটাকে কেমন যেন মন খারাপের নিস্তব্ধতার মতন মিস করে যাচ্ছে সে। ঘটনাগুলো যেন একে একে চোখ বুজলেই ভেসে উঠছে মান সম্পটে। সেদিন ফারাজের চেম্বারে দ্বিতীয়বারের মতন দেখা হয়ে গেল আহিলের সাথে নিশির।
এরপর থেকে নিশি যেখানে যেত সেখানেই আহিলকে পেত। প্রথম দিকে ব্যাপারটা কাকতালীয় মনে হলেও পরে অবশ্য সবটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে এই সব কিছু ইচ্ছাকৃতভাবেই হচ্ছে। যখন নিজে থাকতে পারতো না তখন বডিগার্ড দুটোকে লাগিয়ে দিত নিশির পেছনে। নিজের হাত খরচের জন্য শখের বশে টিউশনি আর কোচিং ক্লাস করানো শুরু করেছিল। তখন সে মাসখানেকের জন্য জার্মান ছিল। তখন জন আর মেয়ার ছিল আমার রোজগার সঙ্গী। আমাকে রিক্সা ঠিক করে দেওয়া এবং সেই রিক্সার পেছন পেছন এসে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়া, তারপর ফাজিলটাকে ইনফর্ম করা। কিন্তু অসভ্যতার জন্য সেটা 1 মাসের বেশি আর টিকলো না। দেশে ফিরে এসে যখন প্রথম দেখা হলো কোচিং ক্লাসের সামনে, বিনা বাক্য ব্যয়ে আমাকে এক প্রকার কোলে নিয়ে গেলেন তিনি। সারাদিন আমাকে নিয়ে ঘোরাঘুরি করে বাড়ির সামনের গলিতে নামিয়ে দেবার আগে, এই 1 মাস অনেক চলেছ নিজের ইচ্ছে মতন। এখন থেকে নো কোচিং ক্লাস আর নো টিউশন। রোজ রোজ রাত করে বাড়ি ফেরা আমার পছন্দ না। আপনাকে নিয়ে আমি কোনো প্রকার বাজে চিন্তা করতে রাজি নই বলে কপালে চুমু দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেলেন। ভয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো আওড়াতে আওড়াতে বাড়ি ঢুকলাম। তবে টিউশন কোচিং কোনোটাই ছাড়ব না, এই সিদ্ধান্তে অটল ছিলাম। বুদ্ধি করে কলেজের পর বোরকা পরে কোচিং আর টিউশন কন্টিনিউ করলাম। এভাবে 2 দিন চললো, কিন্তু 3 দিনের মাথায় বাড়ি ফেরার সময় হলো বিপত্তি। কোত্থেকে মুখে মাস্ক লাগিয়ে এক ছেলে এসে গলার বাঁ দিকে পিস্তল ঠেকালো আমার। মুখ চেপে ধরে। নির্জন রাস্তা, এই এলাকায় লোকের আনাগোনা ও কম আবাসিক এলাকা বলে কথা। ছটফট করেও কোনো কাজ হচ্ছে না। এক পর্যায়ে মুখে হাত চেপে ধরে রেখেই এক প্রকার ছো মেরে আমাকে উঠিয়ে নিয়ে গাড়ির ব্যাক সিটে ঢুকে পড়লো। চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কোনো মতেই কোনো কিছু করতে পারছিলাম না। আজ সকালে বের হবার সময় বাবা বারবার করে বলেছিলেন জলদি ফিরতে। আজকাল রাস্তাঘাটে কত মেয়ে রেপ হচ্ছে। সকালের পেপারেও আজকে এমনই একটা হেডলাইন দেখেছিল। তাহলে কি আজকের পত্রিকার হেডলাইনটা তার জন্য লেখা হবে? সো ফ্রেন্ডস, পরবর্তী অংশটুকু দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।